আচ্ছা, তাহলে আমরা আজকে শুরু করি। আজকের টপিক হচ্ছে কি আমাদের সরলরেখা। সরলরেখায় আমরা আজকে 3.1 থেকে 3.4 পর্যন্ত হালকা ব্রিফলি ডিসকাস করব এবং এর কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। ঠিক আছে? জি ভাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে আমাদের যেটা 3.1 চ্যাপ্টার বা কোনো কোনো বইয়ে 3A লিখে, সেই চ্যাপ্টারের যে মেইন টপিক বা যেটা দিয়ে আমাদের সরলরেখা শুরু করা হয়েছে সেটা হচ্ছে কি কার্টেসীয় স্থানাঙ্ক আর পোলার স্থানাঙ্ক। এই স্থানাঙ্ক জিনিসটা কি? স্থানাঙ্ক বলতে কি বোঝায়? আসলে আমরা যদি মনে করি যে আমাদের যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আছে, এই যেটা আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যে যদি কোনো একটা বিন্দু থাকে, সেই বিন্দুটাকে আমরা নির্দেশ করার জন্য যে স্থানাঙ্ক ব্যবস্থা ইউজ করে থাকি বা বিন্দুটার অবস্থান জানার জন্য আমরা যে সিস্টেমটা ইউজ করি সেটাকে বলা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। এখন কোন একটা বিন্দুর অবস্থান আমরা দুইভাবে জানতে পারি। একটা হচ্ছে এই যে মূল বিন্দুটা আছে, সেই মূল বিন্দুটা থেকে এই বিন্দুটা এক্স অক্ষের দিকে কি পরিমাণ গেছে, এই যে পরিমাণ, এবং ঠিক একইভাবে ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ উপরের দিকে কি পরিমাণ গেছে। তাহলে এটা হচ্ছে আমার এক্স পরিমাণ, এটা হচ্ছে আমার ওয়াই পরিমাণ। তাহলে সেই ক্ষেত্রে আমার এই বিন্দুটার অবস্থানটাকে কি দিয়ে নির্দেশ করা হবে? পি অফ এক্স ওয়াই। এই যে এক্স ওয়াই দিয়ে যে নির্দেশ করা হয় সেই স্থানাঙ্ক ব্যবস্থাকে বলা হবে কার্টেসীয় স্থানাঙ্ক। ঠিক একইভাবে যদি আমরা পোলার স্থানাঙ্কটা জানতে চাই তাহলে আমাদের স্ক্রিন অফ হয়ে গেছে। কারেকশন তোমার ওখানে নাকি? নেটওয়ার্ক মনে হয় ওই যে আপনার স্ক্রিন দেখাচ্ছে না, ও, নেটওয়ার্ক। নেটওয়ার্কে দেখা যায় না মনে হয়। হ্যাঁ, ওটার কারণে হতে পারে, নাহলে আমার এখানে তো আমি দেখতেছি স্ক্রিন ঠিকঠাক আছে। কালকে শুরুতে শুরুতে হয়েছিল প্রবলেমটা, পরে শেষের দিকে ঠিক হয়ে গেছে। ও, তাহলে এখন কি দেখা যাচ্ছে নাকি? একটু বন্ধ করে আমার পরে স্ক্রিনটা সুইচ অফ করে নাও। হ্যাঁ ভাইয়া, এখন কি দেখা যাচ্ছে? না তো করতে থাকেন ভাইয়া, ঠিক হলে আমি দেখতে থাকবো, আপনি বলতে থাকেন, সমস্যা নেই। আপনার একটু অফ আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে আমার যে বিন্দুটা, সেই বিন্দুটাকে যদি আমি আরেকভাবে এটার অবস্থান জানতে চাই, তাহলে মূল বিন্দু থেকে এটার যে দূরত্ব সেটাকে আমি দিতে পারি আর, এবং এই ঠিক বিন্দুটা আছে। এই বিন্দুটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি পরিমাণ কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে থিটা। তাহলে এই যে আর এবং থিটা, এটা হচ্ছে আমার পোলার স্থানাঙ্ক। এখন এই কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের আসলে মধ্যে একটা আমাকে, প্রশ্ন ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ, একটা কোন কিভাবে একটা দিক নির্দেশ করে? বুঝিনি। এই কোন বললেন না যে প্রধান ফলক অবস্থায় যে হ্যাঁ, এর দিক নির্দেশ করতেছে থিটা। হ্যাঁ, থিটা মানে এটা কোন কিভাবে একটা দেশের দিক নির্দেশ করতে পারে? এই থিটাটা হচ্ছে আমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত অ্যাঙ্গেল আছে সেটা নির্দেশ করবে। ভেক্টরে চলে গেছিলাম। আচ্ছা, তাহলে এখন আমাদের এই যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থা এই দুইটার মধ্যে আমাদের সম্পর্কটা জানতে হবে। মানে আমরা একটা থেকে একটাতে কিভাবে কনভার্ট করতে পারবো। অর্থাৎ আমাকে যদি কার্টেসীয় স্থানাঙ্ক দেওয়া থাকে, আমি সেখান থেকে পোলার স্থানাঙ্ক বের করতে পারতে হবে, এবং আমাকে যদি পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে সেখান থেকে আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক বের করতে পারতে হবে। তাহলে আমরা একটু সম্পর্কটা কিভাবে বের হয় সেটা যদি রিক্যাপ করি। আমার এটা যদি অতিভুজ হয়, এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এটা ভূমি হচ্ছে এক্স এবং লম্ব হচ্ছে ওয়াই এবং অতিভুজ হচ্ছে আর। তাহলে আমরা জানি আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তারপরে আমাদের থিটাটা আমরা কিভাবে বের করতে পারি? এই যে সমকোণী ত্রিভুজের যে ট্যান থিটা,
ইকুয়াল টু হচ্ছে কি ওয়াই বাই এক্স। তাহলে থিটা ইকুয়াল টু কি হবে? থিটা ইকুয়াল টু হবে tan ইনভার্স ওয়াই বাই এক্স। বাই বাই। এখন এখানে দেখা যাচ্ছে আমি একটা কিছু তো কি হবে মডুলাস, চেঞ্জ হয় না ভাইয়া? হ্যাঁ আমি যে এখানে একটা মডুলাস চিহ্ন দিলাম, এটার পিছনে রিজনটা হচ্ছে যে এটা যদি বিভিন্ন চতুর্ভাগ হয় সেটার ক্ষেত্রে আমার থিটাটা কিভাবে হবে। আচ্ছা, তাহলে আমাদের যদি প্রথম চতুর্ভাগে হয়, প্রথম চতুর্ভাগে যদি বিন্দুটা হয় তাহলে সেটার ক্ষেত্রে হবে এটা। তাহলে আমি এখানে লিখে দিই চতুর্ভাগ, এবং এখানে হচ্ছে আমার থিটা। তাহলে প্রথমে হচ্ছে প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমার এক্স ও পজিটিভ ওয়াই ও পজিটিভ, তাহলে সেটার ক্ষেত্রে থিটা কি হবে? নর্মালি tan ইনভার্স ওয়াই বাই এক্স। তারপরে যদি দ্বিতীয় চতুর্ভাগে হয়, দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা জানি কি হবে? পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই। স্ক্রিন দেখা যাচ্ছে না ভাইয়া। স্ক্রিন তো তো আমার এখানে ঠিকঠাক আছে, দেখা যাচ্ছে। আমি একটু ঢুকে বের হবো, হ্যাঁ বের হয়ে ঢুকি আবার আচ্ছা ঠিক দেখি আছে। বলি। তাহলে এরপর হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে এটা কত হবে? এটা হবে পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই। এবং ফাইনালি চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে 2 পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। এখন কি স্ক্রিন ঠিকঠাক দেখা যাচ্ছে? আছে। হ্যালো। হ্যালো মাসি। আচ্ছা, আমরা কন্টিনিউ করতে থাকি। ঠিক একইভাবে আমরা যদি এখানে ত্রিভুজটার দিকে আবার তাকাই, তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার cos থিটা সমান, হ্যাঁ মাসি তোমার ভয়েস কিন্তু আসতেছে না। cos থিটা সমান হচ্ছে এক্স বাই আর। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু আর cos থিটা। সিমিলারলি sin থিটা ইকুয়াল টু ওয়াই বাই আর। তাহলে ওয়াই বয়স ইকুয়াল টু, আসতেছে এবার? হ্যাঁ এখন আসতেছে, আর sin থিটা। স্ক্রিন কি ঠিকঠাক দেখা যাচ্ছে? ওয়াইফাই প্রবলেমের কারণে মোটামুটি হয় না, একটু আগে অফ ছিল, আবার আসছি ওয়াইফাই এদিকে। তাহলে এটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসিয়াতে রূপান্তর। ওয়ার্ক এবার ভাই স্ক্রিনটা ঠিক আছে। এখন ঠিক আছে স্ক্রিন? জি ভাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে পরবর্তী যেটা, সেটা হচ্ছে আমাদের কি দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এটা দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটা তো একদম সবচেয়ে কমন সূত্র।
জি ভাই অবশ্যই। তাহলে সেটা হচ্ছে কি আমাদের রুট ওভার ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর, তাই না? তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স টু জি মাইনাস ভাই। এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের ভুজদ্বয়ের অন্তর আর এটা হচ্ছে আমাদের কোটিদ্বয়ের অন্তর। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আমরা একটা ছোটখাটো ম্যাথ করি। যে আমাকে দেওয়া আছে যে -2, -2 এই বিন্দুটার পোলার স্থানাঙ্ক বের করতে হবে। বের করতে পারবো? জি ভাইয়া, বাট আপনার লেখাটা পুরো বোঝা যাচ্ছে না। -2 আর এটা কি ভাইয়া? -2 -2 কমা কি বিন্দু মাইনাস আরেকটা? শুধু একটা দেখতে পাচ্ছি। -2 দেখতে পাচ্ছি। না -2, -2 -2 না? তাহলে ভাইয়া, এটা যদি আমরা আর এর মানটা বের করে ফেলি তাহলে আর -2 হোল স্কয়ার প্লাস -2 হোল স্কয়ার তাহলে 4 + 4 = √8 = 2√2। 2√2 না হবে না? হ্যাঁ, তারপর থিটা। এখন এই যে -2, -2 এটা আমাদের কোন কোয়াড্রেন্টে বসছে? তাহলে ভাইয়া আমরা জানি এখানে যে আমাদের আর এর মান, এটা আমাদের তৃতীয় চতুর্ভাগে পড়ছে, তাই না? এটা চতুর্থ কোয়াড্রেন্ট। চতুর্থ কোয়াড্রেন্ট নাকি তৃতীয়? তৃতীয়, হ্যাঁ তৃতীয়, তৃতীয়। হ্যাঁ, -2 তৃতীয়। থার্ড কোয়াড্রেন্ট। তাহলে এটার মাইনাস ক্ষেত্রে প্লাস। আমাদের থিটাটা কি হবে? থিটা হবে পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ y/x। তাহলে পাই প্লাস tan ইনভার্স -2 -2, তাহলে tan ইনভার্স 1 পাই প্লাস tan ইনভার্স 1। তাহলে tan ইনভার্স 1 এর ভ্যালু কত আমরা জানি? π/4, তাই না? তাহলে এটা শেষমেশ আমাদের আনসার কত আসে? 5π/4। তাহলে আমাদের আনসার হবে পোলার 5/4 স্থানাঙ্ক। নেবে। হ্যাঁ, π/4। তাহলে আর 5/4 মানে থিটা ইকুয়াল টু হচ্ছে 2√2, 5π/4। ঠিক আছে? জি ভাই ঠিক আছে। সিমিলারলি আমাদেরকে যদি কার্টেসীয় দেওয়া পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে, যেমন দেওয়া আছে -2, -π/4, √2, -π/4। জি ভাই। আমাদেরকে যদি বলে এটা কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয় করতে, তাহলে আমরা আর বের করে ফেলবো। আর থিটা তো দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের আর থিটা। থিটা, আর আমাদের থিটা দেওয়া আছে। এক্স আর ওয়াই বের এখন করতে হবে। x √2 sin থিটা, না, এক্স cos ইকুয়াল টু থিটা, হচ্ছে সরি cos আর কস থিটা। হ্যাঁ, তাহলে √2 cos আর cos থিটা। -π/4। তাহলে cos মাইনাস থিটা সমান আমরা কি জানি? cos থিটা, তাই না? জি ভাই। তাহলে cos π/4 এর মান কত? cos π/4 এর মান হচ্ছে 1/√2। তাহলে এখান থেকে আমাদের এটার x এর ভ্যালু আসতেছে 1। সিমিলারলি আমরা যদি y বের করি, y ইকুয়াল টু r sin থিটা ইকুয়াল টু √2 sin -π/4। তাহলে sin মাইনাস থিটা √2 সমান sin sin মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস sin sin থিটা। থিটা। তাহলে -√2 ইন্টু 1/√2 ইকুয়াল টু -1। তাহলে x, y ইকুয়াল টু হচ্ছে 1, -1। আচ্ছা, ক্লিয়ার? জি ভাই, এটা খুব শর্টকাট লাগে। এটাই তো শর্টকাট। এখান থেকে আর কি শর্টকাট জানতে চাও? শর্টকাট বলতে ক্যালকুলেটরে সরাসরি করতে পারবা। ক্যালকুলেট হয়ে গেল। হ্যাঁ, ক্যালকুলেটরে সরাসরি করা যায়। আচ্ছা, তাহলে এরপর হচ্ছে আমরা যে পোলার সমীকরণ এবং কার্টেসীয় সমীকরণ এগুলো জানতে হবে। তাহলে আমাদেরকে একটা সমীকরণ দেওয়া আছে xy ইকুয়াল টু সি স্কোয়ার। এখন আমাকে যদি জিজ্ঞেস করে যে এটা কোন ধরনের সমীকরণ, আমি কি বলবো?
এটা হচ্ছে একটা কার্টেসিয়ান কার্টেসিয়ান সমীকরণ। সমীকরণ। হ্যাঁ, কারণ কি আমার এখানে কোনো আর এবং থিটা টার্মটা নাই। যদি এখানে আর এবং থিটা চলে আসে তাহলে সেটা কি হয়ে যাবে, পোলার সমীকরণ। ঠিক আছে, তাহলে আমাকে বলছে যে জি ভাই, স্ক্রিনটা অফ হয়ে গেছে। এটার পোলার সমীকরণ নির্ণয় করো। আজকে পোলার, ভাই নেটওয়ার্ক অনেক বাজে। বৃষ্টি পড়লে একটু নেট সমস্যা করে। আমাদের ঢাকাতে ভাই বৃষ্টি পড়ছে, আমি স্ক্রিন দেখতেই পাচ্ছি না, জানেন কি? আপনার কথা শুনে ক্লাস করতেছি। আচ্ছা, দেখো যতটুকু পারো, না হয় রেকর্ডিংটা ভালো মতো দেখে নিবা আর কি। আচ্ছা, তাহলে তুমি তাহলে একটু ট্রাই করো, এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার, এটা একটা সমীকরণ দেওয়া আছে, কার্টেসিয়ান সমীকরণ দেওয়া আছে, এটা পোলার সমীকরণ বের করতে হবে। তাহলে এক্স এর জায়গায় বসবে আর কস থিটা। ভাই আমরা আর cos থিটা আর y এর জায়গায় বলবো আর sin থিটা। হ্যাঁ, আর সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে সি তাহলে আর স্কোয়ার। স্কোয়ার sin থিটা cos থিটা। হ্যাঁ, আর স্কোয়ার সাইন থিটা কস তাহলে থিটা। আমরা এখানে আর স্কোয়ার, মোটামুটি চলেই আসলো ভাইয়া, আরো চলে এসছে, থিটাও চলে আসছে। হ্যাঁ, তো এতটুকু রেখে দিতে পারি, চাইলে আমরা এটাকে আরেকটু গুছাই লিখতে পারি, যেমন আমরা যদি উভয় পাশে 2 দিয়ে গুণ করি, তাহলে আর ভাই আমরা দুই স্কোয়ার দিয়ে যদি গুণ, হ্যাঁ দুই দিয়ে গুণ করি, 2 সাইন থিটা কস থিটা আসে ইকুয়াল টু 2 সি স্কোয়ার। তাহলে 2 সাইন থিটা কস থিটা সমান এখন আমরা টু কি জানি? থিটা টু হ্যাঁ, আর তাহলে স্কোয়ার, আর স্কোয়ার টু সাইন 2 সাইন টু থিটা থিটা। ইকুয়াল টু 2 সি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণেয় পোলার সমীকরণ। সিমিলারলি আমাদেরকে যদি একটা পোলার সমীকরণ দেওয়া থাকে, পোলার সমীকরণ থেকে কার্টেসিয়ান সমীকরণ নিতে হয়। তাহলে আমাকে পোলার সমীকরণ দেওয়া আছে আর কস থিটা মাইনাস আলফা ইকুয়ালস টু কে। একটা পোলার সমীকরণ দেওয়া আছে, এটা আমাদের কার্টেসিয়ান সমীকরণ নির্ণয় করতে হবে। কার্টেসীয় সমীকরণ নির্ণয়। স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন? জি ভাই দেখেন। আচ্ছা, তাহলে এটা কিভাবে করতে পারি, cos a মাইনাস b এর ফর্মুলা ইউজ হবে, cos a মাইনাস ভাইয়া, b এর। হ্যাঁ, বলো। তাহলে আমরা আর এর জায়গায় বসে দেবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। না, একটা জিনিস আমাদের সব সময় মনে রাখবা, সেটা হচ্ছে আমাদের আর এর জায়গায় তো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বসানো যায়, কিন্তু এটার ক্ষেত্রে বসাবো না, কারণ হচ্ছে আমাদের এখানে cos থিটা একটা, এখানে cos থিটা মাইনাস আলফা একটা টার্ম আছে, ঠিক আছে। আমাদের যখন পোলার সমীকরণ থাকবে, পোলার সমীকরণ থেকে কার্টেসীয়দের নির্ণয় করার সময় একটা জিনিস মনে রাখবা, যে আমরা তো আর এর জায়গায় সরাসরি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা বসাতে পারবো, কিন্তু থিটার জায়গায় কি এভাবে tan ইনভার্স ওয়াই বাই এক্স এটা বসাতে পারবো? এটা বসালে কি আমাদের সমীকরণের কোনো মানে সুন্দর না ভাইয়া। তাহলে এটা, এই ক্ষেত্রে আমাদের অবশ্যই যে জিনিসটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে আমাদের cos থিটা আর cos থিটা অথবা আর sin থিটা, এই দুইটা জিনিস নিয়ে আসতে হবে। অর্থাৎ যেখানে যেখানে থিটা থাকবে সেটার সাথে আমার একটা আর মাল্টিপ্লাই মানে গুণ করতে হবে, যাতে আমি এই আর cos থিটা এবং আর sin থিটা এই জিনিসগুলো পাই। বুঝে গেছে? জি ভাইয়া, কথা তাহলে কাটা কাটা, জি ভাই বুঝছি ভাই, কথা কাটা কাটা আছে, রেকর্ড থেকে দেখে নিব, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের এখানে যেটা দেওয়া আছে আর cos থিটা মাইনাস আলফা ইজ ইকুয়ালস টু কে। তাহলে আমরা জানি যে cos a মাইনাস b এর ফর্মুলাটা কি, cos a cos b প্লাস sin a sin b। তাহলে আর cos থিটা cos আলফা প্লাস sin থিটা sin আলফা ইজ ইকুয়ালস টু কে। তাহলে আর দিয়ে যদি গুণ করে দিই তাহলে আর cos থিটা cos আলফা প্লাস আর sin থিটা sin আলফা ইজ ইকুয়ালস টু কে। তাহলে এখান থেকে আমরা কি পাই, আর cos থিটার জায়গায় আমরা পাবো এক্স, আর sin থিটার জায়গায় আমরা পাবো ওয়াই। তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়াইলো, এক্স cos আলফা প্লাস ওয়াই sin আলফা ইজ ইকুয়ালস টু কে। এটা হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ।
ক্লিয়ার এতটুকু? এই ভাই শুনে পুরো ফেলছি। এরপর আমাদের 3.1 এ আরেকটা যে জিনিসটা একটু মনে রাখা লাগবে সেটা হচ্ছে আমাদের কোনো একটা বিন্দু এবং অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। যেমন একটা বিন্দু দেওয়া আছে পি অফ এক্স কমা ওয়াই, তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে যে এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত এবং ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত, আমি কি বলতে পারবো? এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব ভাইয়া কত শোনেন নাই হবে? কিছু। বললাম যে আমাকে যদি একটা বিন্দু দেওয়া থাকে পি অফ এক্স ওয়াই এবং জিজ্ঞেস করে যে এক্স অক্ষ হতে এই বিন্দুটার দূরত্ব কত, এক্স অক্ষ হতে বিন্দুর দূরত্ব এটা কত হবে? এটা হবে আমার যে বিন্দুটা আছে সেই বিন্দুর ভুজের কোটির সমান। এক্স অক্ষ থেকে দূরত্ব হবে কোটির সমান। আর ওয়াই অক্ষ থেকে এই হ্যাঁ, ওয়াই অক্ষ থেকে হবে ভুজের সমান। আচ্ছা, এতটুকু জানলে আমাদের যে 3.1 চ্যাপ্টারটা আছে সেখানে ম্যাথগুলো আমরা আরামসে করতে পারবো। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা এখন 3.2 তে চলে যাই। 3.2, তাহলে এই 3.2 চ্যাপ্টারটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। এটা অনেক জায়গায় এখান থেকে ম্যাথ আসে, বোর্ডেও আসে এবং হচ্ছে আমাদের অ্যাডমিশনেও এখান থেকে অনেক ম্যাথ আসে। তাহলে এই যে ফর্মুলা গুলো খুব ভালো করে আমাদের রিভাইজ করা লাগবে এবং মনে রাখা লাগবে। প্রথমে হচ্ছে টপিকটার নাম থেকে, টপিকের নাম হচ্ছে রেখা বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক। তাহলে এই যে রেখা বিভক্তকারী বিন্দু, তো দুই ধরনের বিভক্তি হতে পারে। একটা হচ্ছে অন্তর্বিভক্তি বা ইংলিশে যাকে বলে ইন্টারনাল ডিভিশন। আরেক ধরনের বিভক্তি হচ্ছে কি বহির্বিভক্তি বা এক্সটার্নাল ডিভিশন। তাহলে অন্তর্বিভক্তিটা কিরকম? আমরা প্রথমে অন্তর্বিভক্তিটা একটু দেখি। আমাদের যদি এরকম একটা সরল রেখা হয় যেখানে এটা হচ্ছে এ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং বি এক্স টু কমা ওয়াই টু, তাহলে এই দুইটা বিন্দু সংযোজক রেখার মধ্যে যদি একটা বিন্দু হয় সি, যেটার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, এই সি বিন্দুটা এ এবং বি বিন্দু সংযোজক রেখাংশকে এম ওয়ান ইস টু এম টু এই অনুপাতে যদি মানে মাঝখানে যদি বিভক্ত করে তাহলে সেটা হচ্ছে আমাদের অন্তর্বিভক্ত। এখানে এম ওয়ান কোনটা? এম ওয়ান হচ্ছে যে প্রথম বিন্দু থেকে সি বিন্দুর যে দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের এম ওয়ান। তারপর হচ্ছে সি বিন্দু থেকে দ্বিতীয় বিন্দুর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে আমাদের এম টু। তাই এটার ক্ষেত্রে আমাদের এই যে সি বিন্দুর স্থানাঙ্কটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু হবে কি হবে বলতো? এক্স ইকুয়াল টু হবে এক্স টু এম ওয়ান এক্স ওয়ান এম টু হুম, ওয়াই ডিভাইডেড বাই ওয়াই টু এম ওয়ান ওয়াই ওয়ান এম টু। কি বলতো এগুলো? সরি, এম ওয়ান এক্স টু এম ওয়ান এক্স টু প্লাস প্লাস এম টু এক্স এম ওয়ান টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান নিচে এম প্লাস ওয়ান এম এম টু। টু এম ওয়ান এম টু। তারপর ওয়াই ইকুয়াল ঠিক টু আছে, হবে কি উল্টাটা হবে আসলে, এক্স এর জায়গায় ওয়াই চলে যাবে। এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু।
এখন এই ক্ষেত্রে যদি অন্তর্বিভক্তিটা আমাদের কি হয়, মধ্যবিন্দু হয়, তাহলে মধ্যবিন্দুর ক্ষেত্রে এক্স এবং ওয়াই এর স্থানাঙ্ক কি হবে? এক্স ইকুয়াল টু হচ্ছে x1 প্লাস x2/2 এবং নিজেদের ওয়াই যোগ ইকুয়াল টু করলে হচ্ছে এবং প্রতিদের যোগ। ডিভাইড বাই 2। ওকে, এরপর হচ্ছে আমাদের কি, বহির্বিভক্তি। অন্তর্বিভক্তির ক্ষেত্রে সাধারণত আমাদের ভুল হয় না, যেটার ক্ষেত্রে ভুল হয় সেটা হচ্ছে বহির্বিভক্তি। যদি আমাকে অনুপাতটা দেওয়া থাকে তাহলে আমার জন্য বের করা সহজ, কিন্তু অনুপাতটা যদি সরাসরি দেওয়া না থাকে, দৈর্ঘ্যগুলো দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের অনুপাতটা বের করা একটু টাফ হয়ে যায়। সেজন্য আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, যদি এরকম একটা রেখা আঁকি আমি, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, x1 y1, বি হচ্ছে x2 y2। তাহলে আমার বহির্বিভক্তিটা কি হবে, যে সংযোজক রেখার অবশ্যই বাইরে অবস্থিত হবে। তাহলে এই বাইরে যে কোনো একটা বিন্দু ধরলাম আমি সি, এক্স ওয়াই। তাহলে এটার ক্ষেত্রে আমার অনুপাতটা কিরকম হবে? অনুপাত কি এটা হবে? -2। m1 m2। না ভাইয়া, এটা হবে না। কোনটা হবে তাহলে? এ থেকে সি একটা আর বি থেকে সি। হ্যাঁ, তাহলে আমাদের যে জিনিসটা এখানে মনে রাখতে হবে সেটা কি, যে সবসময় অনুপাতগুলো, যে বিন্দুগুলো আমাদের দেওয়া আছে সে বিন্দুগুলো থেকে হিসাব করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে এ বিন্দুটা দেওয়া আছে সেটা থেকে আমাদের এটা সি বিন্দুর দূরত্ব হচ্ছে m1, এবং বি থেকে সি বিন্দুর দূরত্ব হবে m2। তাহলে এই ক্ষেত্রে আমাদের স্থানাঙ্কটা কি হবে? x হবে, জাস্ট বিয়োগ হয়ে যাবে। হ্যাঁ, m1 x2 মাইনাস m2 x1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2, এবং y হবে m1 y2 মাইনাস m2 y1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কি, ত্রিভুজের ভরকেন্দ্র। ত্রিভুজের ভরকেন্দ্রের সংজ্ঞাটা বলো তো। সংজ্ঞা ভাইয়া, হ্যাঁ, সংজ্ঞা মনে নাই? এই যে আহ, সংজ্ঞাটা যদি তারপরে মানে বিভিন্ন বিন্দুর ভর সেখানে কোন জীবিত থাকে এটা না। না, এটা না। এটা হচ্ছে আমাদের, ধরি এই একটা ত্রিভুজ, যেখানে এ হচ্ছে একটা শীর্ষবিন্দু x1 y1, বি হচ্ছে x2 y2, এবং সি হচ্ছে x3 y3। যদি এরকম হয় তাহলে ত্রিভুজের ভরকেন্দ্র হচ্ছে আমার এই যে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত মধ্যমা। লম্বাটা নেবে ভাইয়া, না, মধ্যমা, এটা হচ্ছে বিসি এর মধ্যমা। মধ্যমা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ডি। তারপর হচ্ছে এসি এর মধ্যমা যদি হয় ই, তাহলে এই যে এটা হচ্ছে আমার বিই। তারপরে একইভাবে আমার সি বিন্দু থেকে এ বি এর মধ্যমা, তাহলে এটা হচ্ছে আমার ই, এটা হচ্ছে আমার F। তাহলে এই তিনটা মধ্যমা যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে আমার ভরকেন্দ্র জি। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে জি বিন্দুটার স্থানাঙ্ক বের করা লাগবে, অর্থাৎ এক্স এবং ওয়াই বের করা লাগবে। তাহলে ভরকেন্দ্রের জন্য এক্স ইকুয়াল টু হচ্ছে কি, এই যে ভুজগুলোর যোগফল x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, এবং y ইকুয়াল টু y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। ঠিক আছে? ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এরপরে যে টপিক সেটা হচ্ছে কি, জি ভাই করে দুইটি
বিন্দুর সংযোজক রেখা অক্ষদ্বয়কে যে অনুপাতে বিভক্ত করে। আমাদের হচ্ছে সেই অনুপাতটা নির্ণয় করতে হবে। তাহলে এটার জন্য আমরা সরাসরি ফর্মুলাটাই শিখে এই ফেলি। ভাই অফ হবে। স্ক্রিন অফ হয়ে গেছে আবার। আবার ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তাহলে কোন যদি আমাদের দুইটা বিন্দু থাকে, একটা হচ্ছে এ x1, y1 এবং আরেকটা আছে বি x2, y2, তাহলে এই দুটো সংযোজক রেখা আমার x অক্ষকে কোন অনুপাতে বিভক্ত করবে? x অক্ষকে কোটিদ্বয়ের অনুপাত বা কোটির অনুপাত, কোটির অনুপাত, অর্থাৎ y1/y2। তারপর y অক্ষকে কোন অনুপাতে বিভক্ত করবে? ভুজের অনুপাত। এটা হ্যাঁ, কিছু বলছো? চিত্র আকার করে দেখেন। হ্যাঁ, জীবনের চিত্র আকার করে দেখেন যে মানে কিভাবে বিভক্ত করে। এটা আচ্ছা চিত্র দেয় অক্ষদেরকে যেভাবে যে অনুপাতে বিভক্ত করে চিত্রটা কি আচ্ছা ডায়াগ্রাম। ঠিক আছে, একটু সাইডে গিয়ে চিত্র রাখি। মনে করো এখানে একটা বিন্দু আছে এ x1, y1, তারপর এখানে একটা বিন্দু আছে x2, y2। তাহলে এই দুটোকে যদি আমি কানেক্ট করি, তাহলে আমার এই যে x অক্ষকে কি অনুপাতে বিভক্ত করছে, তাহলে এটা হবে আমার m1, এটা হচ্ছে m2। তাহলে যে আমার m1:m2 এই অনুপাতটা বের করতে হবে। বুঝা গেছে? হ্যালো? জি ভাই ভাই দেখতেছি ভাই স্ক্রিন অফ হয়ে গেছিল তবে আরেকবার একটু ভাই বলুন ভাই। এখন স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে দুইটা বিন্দু আছে আমি এ এবং বি, এই যে এ বিন্দুটা দেখো এক্স অক্ষ এবং এক্স অক্ষকে যে অনুপাতে বিভক্ত করছে এটা হচ্ছে আমার এই অনুপাতটা m1 আর m2। অর্থাৎ এই দুইটা বিন্দু থেকে এক্স অক্ষের যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের অনুপাতটা আর কি। এটা নির্ণয় করা লাগবে। এটা কিভাবে যদি আমরা এভাবে আঁকি, তাহলে এই যে এখানে যদি আমার এ বিন্দুটা এখানে হয় এবং বি বিন্দুটা যদি এখানে হয়, তাহলে এই বিন্দুটা ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করছে সেটাও আমাদের বের করতে পারবো। এখন এটা বের করার একটা লম্বা আছে, টেকনিক আছে। লম্বা উপায়টা আমরা দেখতেছি না আপাতত, হচ্ছে আমাদের যতটুকু মনে বোর্ডের জন্য লাগবে সেটা আমি হচ্ছে দেখবো। ঠিক আছে? জি ভাই নাকি বড় বড় ভাবে বা লং কাটটাও দেখাবো? লং কাটটা কি ভাইয়া লাগবে এখন? এখন তো লাগবে না, সেজন্য তো দেখাচ্ছি না। শর্টকাটে তো ভাই হ্যাঁ শর্টকাটে তো অ্যাড অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, এটা এই ম্যাথ গুলো হচ্ছে এমসিকিউ তে আছে, সিকিউ তে কখনো আসে না। আচ্ছা ভাই আচ্ছা সমস্যা নেই। ঠিক আছে, এখন একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের যে অনুপাতটা, এই অনুপাতের মান তো প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে, তাই না? জি ভাই কারণ হচ্ছে এখানে আমাদের যে y1 এবং y2 কিংবা x1 এবং x2, এগুলো কি হইতে পারে? পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। তাহলে আমাদের এই জি অনুপাতগুলো বা রেশিও গুলো যদি নেগেটিভ আসে, নেগেটিভ হলে আমার বুঝাবে যে অন্তর্বিভক্ত, অন্তর্বিভক্ত। আর যদি পজিটিভ হয় তাহলে কি হবে? বহির্বিভক্ত।
ঠিক আছে, মনে থাকবে? জি ভাই, মনে থাকবে। আচ্ছা, ঠিক আছে। এরপর যে টপিক, আরেকটা টপিক বাকি আছে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে সমত্রিখণ্ডক বিন্দু। আমরা হচ্ছে এই টপিক গুলো, যে যে টপিক গুলো শিখতেছি সবগুলো থেকে ইনশাল্লাহ একটা একটা করে ম্যাথ করবো। সমত্রিখণ্ডক বিন্দু। তাহলে সমত্রিখণ্ডক বিন্দু দ্বারা কি বোঝায়? এই যে আমি একটা সংযোগ, দুইটা বিন্দুর সংযোগ রেখাংশ যদি চিন্তা করি, একটা হচ্ছে এ x1, y1, আর একটা হচ্ছে বি x2, y2। তাহলে যে বিন্দুগুলো এই সংযোজক রেখাংশকে সমান তিনটা ভাগে করবে, তাহলে এই যে একটা, এই যে একটা, তাহলে এ একটা বিন্দু, এ একটা বিন্দু হচ্ছে সি, একটা হচ্ছে ডি। তাহলে সি এর স্থানাঙ্ক হবে এক্স কমা ওয়াই, আর ডি এরটা যদি আমি ধরি এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম। তাহলে আমার এই যে সি এবং ডি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। আমি কিভাবে নির্ণয় করব? যখন আমি সি বিন্দুটা নির্ণয় করব তখন হচ্ছে আমার, দেখো তো রেশিওটা কি দাঁড়াচ্ছে, এই যে এতটুকু হচ্ছে আমার এক অংশ, আর এটা হচ্ছে আমার দুই অংশ। আর যখন আমি ডি বিন্দু বের করব তখন এ থেকে ডি বিন্দু কতটুকু হয়, এটা হচ্ছে দুই অংশ, এবং ডি থেকে বি হয় এক অংশ। তাহলে আমি এভাবে বলতে পারি না যে সি এর জন্য আমার 1:2 রেশিও ধরে অন্তর্বিভক্ত যে বিন্দু সেটা দিয়ে আমি সি বিন্দুটা পেয়ে যাব, এবং ডি এর জন্য 2:1 এই অনুপাতটা ব্যবহার করে যে অন্তর্বিভক্তকরণের সূত্র আছে সেটাতে আমি ডি বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে যাব। ঠিক না? জি ভাইয়া। আচ্ছা, এছাড়াও আর একটা, একটা কাজ তো করা যায় যে সি, মানে এসি সিটা বের করে ডিটা বা মধ্যবিন্দুতে বের করে ফেলবো। হ্যাঁ বুঝিনি, আবার বলো তো। সিটা বের করে শুধু ডিটা মধ্যবিন্দুতে বের করে ফেলবো, বা হ্যাঁ ডিটা ওইটা, বের করে হ্যাঁ সিটা ওভাবে করা, মধ্যবিন্দুতে বের করে ফেলবো। হ্যাঁ ওভাবে করতে পারবো। সি বের করে এ এবং ডি এর মধ্যবিন্দু হচ্ছে সি, সেটা দিয়ে বের করতে পারবো। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা একটা দুটো ম্যাথ ম্যাথ করি। প্রথমত এই চ্যাপ্টারের সবচেয়ে যে ইম্পর্টেন্ট ম্যাথ সেটা একটু করি। দেখাচ্ছে ক্লাস 11 মিনিট পরে অফ হয়ে যাবে। আমরা তো শুধু ওয়ান অন ওয়ান ক্লাস করতেছি না, নাও হইতে পারে। তাহলে লেখা উঠতেছে দিস কল উইল এন্ড 11 মিনিট। হ্যাঁ বুঝছি, কিন্তু গুগল মিটের ক্ষেত্রে হচ্ছে তোমার হয় যে, উম, আচ্ছা, তাহলে কোশ্চেনটা একটু তুলে নাও। এ ও বি বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে -2,4 এবং 4,-5। এ বি রেখাংশকে সি পর্যন্ত এরূপে বর্ধিত করা হলো যেন এ বি ইকুয়াল টু সি বি সি। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। কোশ্চেন বোঝা গেছে?
জি ভাই, বুঝতে পারছি ভাই, স্ক্রিনটা অফ হয়ে গেছে। আচ্ছা, তাহলে একটু জি ভাই, শুরু করুন। চিত্রটা একটু আঁকার চেষ্টা করি। ধরি আমার এ বিন্দু হচ্ছে এটা, যেটার স্থানাঙ্ক দেওয়া আছে -2,4। তারপর এটা হচ্ছে আমার বি বিন্দু, যেটার স্থানাঙ্ক দেওয়া আছে 4, -5। তারপরে বলছে সি কে এমন ভাবে বর্ধিত করা হলো, বি কে এমন ভাবে বর্ধিত করা হলো সি পর্যন্ত, যেখানে এ বি ইকুয়াল টু 3BC। ঠিক আছে? অর্থাৎ আমার এই যে এটা, তাহলে এটা যদি আমার এক অংশ হয়, এটা হচ্ছে তার 3 গুণ। তাহলে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে আমরা এটা কোন সূত্র দিয়ে করব? প্রথমত হচ্ছে বহির্বিভক্তির সূত্র দিয়ে করব, তাই না? জি ভাইয়া। এখন বহির্বিভক্তির সূত্র দিয়ে করলে আমার অনুপাতটা কি হবে? ওরপরটা হবে ভাইয়া 3:1। 3:1 হবে, শিওর? কারণ কি ভাই, এবিসি কে যদি আমরা এটা কি হয় ভাই, এবি অনুপাত বিসি হলে তো এটাই হয়। না, আমার দেখো, বহির্বিভক্তির ক্ষেত্রে আমি এই জন্য এই জিনিসটা উল্লেখ করছিলাম যে সবসময় আমার যে বিন্দুটার আমি স্থানাঙ্ক বের করব, অনুপাতটা ধরতে হবে যে বিন্দুগুলো দেওয়া আছে ওইটা থেকে, তাই না? তাহলে আমার এ থেকে বি পরিমাণ হচ্ছে জি 3। ভাইয়া। তাহলে আমার এ থেকে সি পরিমাণটা জি। ধরতে হবে না, যে M1। হ্যাঁ ভাইয়া। M1টা হবে না এ থেকে সি এর কতটুকু অংশ সেটা? হ্যাঁ। জি ভাইয়া। তাহলে তাহলে M1 কত হবে? M1 হবে 4। আর M2 হবে বি থেকে সি এর কত অংশ? এক অংশ। তাহলে M2 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমার 4:1 রেশিওতে বহির্বিভক্তের যে সূত্র সেটা দিয়ে আমি বের করে ফেলতে পারবো। তাহলে আমার x এর স্থানাঙ্ক হবে M1 x2, অর্থাৎ 4। এখানে x2 কত? এখানে লিখি সবগুলো। x1 ইকুয়াল টু -2, x2 ইকুয়াল টু 4, y1 ইকুয়াল টু 4 এবং y2 ইকুয়াল টু -5। তাহলে 4 ইন্টু x2, তাহলে 4 ইন্টু 4 মাইনাস m2 ইন্টু x1, তাহলে 1 ইন্টু -2 ডিভাইডেড বাই 4 -1। তাহলে কত হয়? 16 যোগ 2 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 6। ঠিক আছে? জি ভাইয়া, 300। সিমিলারলি y এটা কি হবে? 4 ইন্টু -5 মাইনাস 1 ইন্টু 4 ডিভাইডেড বাই 4 -1। তাহলে -20 -4 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু -8। তাহলে আমার সি বিন্দুর স্থানাঙ্ক কত দাঁড়াইলো? 6, -8। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে? জি ভাইয়া, ঠিক আছে। তাহলে একটা ম্যাথ আমি দেখি, তাহলে তোমাকে করতে দিই, তুমি একটু নিজে নিজে করার ট্রাই করো। 7,5 ও -2, -1 বিন্দুদ্বয়ের সম দ্বিখণ্ডক বিন্দু
স্থানাঙ্ক নির্ণয় করো। একটু তাহলে এটা নিজে নিজে করার ট্রাই করো তো। এরপর ডি দ্বিবিন্দুর মধ্যবিন্দু বের করে ফেলি। করে ফেলো। দ্বিবিন্দু আছে কি 1,2? 1,2 তো হবে না, 1,1 হবে আনসার। এটা হবে এখন 1,1 হবে বা 1,1। হ্যাঁ, তাহলে এই এই টাইপের ম্যাথ গুলো করার জন্য একটা টেকনিক শিখেছিলাম না, শর্টকাট, মনে আছে সেটা? জি ভাই, আমার খেয়াল নাই, আমার এটা মনে ছিল যে শর্টকাটটা শিখাইছিলেন, খেয়ালটা নেই। আচ্ছা, আমি তাহলে একটু আবার রিক্যাপ করি তাহলে। ভাই ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে। শেষ হলে লিঙ্ক আরেকটা দিব, সমস্যা নেই। তাহলে এই ম্যাথ গুলো করার যে একটা শর্টকাট টেকনিক ছিল, এটা আরেকবার দেখাই আমি। এটা হচ্ছে আমার 7,5 বিন্দু, এটা হচ্ছে আমার -2, -1। স্ক্রিনটা আমার অফ হয়ে গেছে। হ্যাঁ, এবার ঠিক আছে, আসছে। তাহলে আমাদের হচ্ছে সমান তিনটা খণ্ডে ভাগ করে এরকম বিন্দুগুলো বের করতে হবে। একটা হচ্ছে সি, একটা হচ্ছে ডি। তাহলে আমরা দেখতেছি কি, আমার এটা হচ্ছে এক অংশ, এটা হচ্ছে এক অংশ, এটা হচ্ছে এক অংশ। তিনটাকে অ্যাড করলে আমি সমান তিনটা অংশ পাচ্ছি। আচ্ছা, তাহলে আমি দেখি তো, আমার টোটাল এতটুকু যদি তিন অংশ পরিমাণ হয়, তাহলে আমার এক্স এর যে স্থানাঙ্ক গুলো, সেটা এই যে 7 থেকে -2, এটা কি কমতেছে নাকি বাড়তেছে? কমতেছে আমরা দেখতেছি, তাই না? কমছে তো। হ্যাঁ, কত পরিমাণ কমছে? 9 পরিমাণ না? মাইনাস 7 পরিমাণ, মাইনাস, নয় পরিমাণ না, নয় হ্যাঁ পরিমাণ। 9 পরিমাণ। তাহলে আমার এই যে 9 পরিমাণ কমছে, সেটা কত অংশের জন্য? এক, এক, এক। তাহলে টোটাল 3 অংশের জন্য আমার 9 পরিমাণ কমছে, তাই না? জি ভাই। তাহলে জি ভাই। 3 অংশের জন্য যদি 9 পরিমাণ করে, এক অংশের জন্য কত পরিমাণ কমবে? 9/3। তাহলে এক অংশের জন্য হচ্ছে 9/3, অর্থাৎ 3 অংশ। তাহলে আমার প্রতি এক জি। ভাগে এক্স এর স্থানাঙ্ক 3 করে কমবে, তাই না? জি তাহলে ভাইয়া। এখানে যদি 7 থাকে, 7 থেকে 3 কমে কত হয়? 4 হয়। তাহলে 4 থেকে আবার 3 কমে ডি এর জন্য এক্স এর স্থানাঙ্ক কত হবে? 1 হবে। ক্লিয়ার এতটুকু? কথাটা কাইটা কেটা, কথাটা কাইটা কেটে আসলে আরেকবার একটু রিক্যাপ করেন ভাইয়া। বলতেছি যে আমার 3 অংশের জন্য হচ্ছে 9 পরিমাণ কমছে, তাহলে প্রতি এক অংশের জন্য 3 পরিমাণ করে কমবে। তাহলে আমার এখানে যে 7,5 জি বিন্দু ভাইয়া। আছে, সেখানে এক্স এর স্থানাঙ্ক 7। তাহলে সি তে গিয়ে 7 থেকে 3 কমে কত হবে? 4 হবে। ঠিক একইভাবে সি থেকে ডি তে এক অংশ পরিমাণ কমবে, তাহলে এক অংশের পরিমাণ হচ্ছে কত? 3। তাহলে 4 থেকে আরো 3 কমে কত হয়? 1। এবং 1 থেকে আরো 3 কমে -2। ঠিকঠাক মিললো? জি ভাই, বলছি এটা। ঠিক একইভাবে আমরা যদি ওয়াই এর দিকে দেখি, ওয়াই এর জন্য আমার 3 অংশের জন্য কত পরিমাণ কমছে? 3 ওয়াইয়ের অংশ জন্য ভাইয়া তো কমছে 6 পরিমাণ। হ্যাঁ, 5 -1 ছয় অর্থাৎ পরিমাণ। 6 পরিমাণ। তাহলে এক অংশের জন্য কত পরিমাণ করে কমবে? 2 পরিমাণ করে কমবে। তাহলে দুই 5, পরিমাণ করে। 5 থেকে যদি 2 কমে তাহলে কত হয়? 3 হয়। এবং 3 থেকে যদি আরো 2 কমে তাহলে কত হয়? 1 হয়। তাহলে এটাই ছিল আমার আনসার, 4,3 এবং 1,1। মিললো কিনা? জি ভাইয়া। হ্যাঁ, এটা এটাই ছিল। ভার্সিটিতে আসে ভাইয়া।
হ্যাঁ, এটা ভার্সিটিতে আসে, খুব বেশি পরিমাণে আসে। সমান 3 খণ্ড হইতে পারে, কিংবা যদি বলে সমান 4 খণ্ড, যত খণ্ডে বিভক্ত করুক এখন আমি এটা দিয়ে ইজিলি করতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? জি ভাই, ক্লিয়ার। তাহলে আরেকটা আহ, তাহলে একটা ম্যাথ করি আমরা 3.2 থেকে। 3.4 তে কিছুই না, শুধু সঞ্চার না ভাইয়া। হ্যাঁ, সঞ্চার পদ। এটা করতে প্রচুর আশা দেখলাম। কোশ্চেনটা কি দেখা যাচ্ছে স্ক্রিনে? কিন্তু অফ হয়ে গেছে, নেটওয়ার্ক আজকে পুরো শেষ করে। স্ক্রিন তো আসতেছে না, আপনি শুরু করেন ভাইয়া, মাঝখানে যদি আসে তো আসলে। আচ্ছা, ঠিক আছে। এই যে, তাহলে ধরি আমার একটা সামান্তরিক দেওয়া আছে, সামান্তরিকের হচ্ছে একটা কর্ণের প্রান্ত বিন্দু দেওয়া আছে। একটা হচ্ছে 3, -4 এবং 6, -6, 5, এটা হচ্ছে আমার একটা কর্ণের প্রান্ত বিন্দু। তারপর তৃতীয় আরেকটা শীর্ষবিন্দু দেওয়া আছে, যে -2, -1। তাহলে আমার হচ্ছে সামান্তরিকের চতুর্থ শীর্ষবিন্দুটা বের করতে হবে। তাহলে প্রথমত হচ্ছে আমরা এখন যে টেকনিকটা শিখছি সেটা দিয়ে একভাবে করতে পারি। সেটা কিভাবে? আমি দেখতেছি যে এখানে আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুদ্বয়ের দৈর্ঘ্য পরস্পর সমান হয়। তাহলে আমার এই যে এই বিন্দুটা, যেমন আমি যদি একটু মার্ক করি, এ বি সি ডি, এরকম যদি হয়, তাহলে একটার ক্ষেত্রে বিসি এবং এডি পরস্পর সমান। বিসি ইকুয়াল টু এডি। তাহলে আমার এই যে বি থেকে সি এর যে পরিমাণ দৈর্ঘ্য, এ থেকে ডি এর দৈর্ঘ্য সমান হবে। তাহলে আমি একটু দেখি তো, এখানে বি তে -2 আছে, সি তে আছে 3, তাহলে কি পরিমাণ কমছে? 5 করে নেব। 5 পরিমাণ কমছে। আর এখানে আছে -6, তাহলে আমার এদিকেও 5 পরিমাণ কমবে, তাই না? যেহেতু দৈর্ঘ্য সমান। জি ভাইয়া। তাহলে এটা হবে কত? -6 থেকে আরো 5 মাইনাস করলে -11। তারপর আমি যদি ওয়াই এর দিকে তাকাই, ওয়াই দেখতেছি যে এখানে আছে -1, এখানে আছে -4, তাহলে কি পরিমাণ কমছে? 3 পরিমাণ কমছে। +3 পরিমাণ, হ্যাঁ, 3 পরিমাণ। হ্যাঁ, তাহলে এখানে আছে। তারপরে এ এর ক্ষেত্রে ওয়াই এর স্থানাঙ্ক হচ্ছে 5, তাহলে এখানে যদি আরো 3 কমে তাহলে কত হয়? 2, তাই না? তাহলে ভাইয়া 2 2 হ্যাঁ, হয়। তাহলে আমার ডি এর স্থানাঙ্ক হচ্ছে -11,2। আনসার। এটা তো গেলে এমসিকিউ এর ক্ষেত্রে। এখন এটা যদি রিটেনে আসে আমি কিভাবে করব? রিটেনের জন্য মনে রাখবা যে আমার যে কর্ণদ্বয়ের ছেদবিন্দু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কি করে? সামান্তরিকের যে তাহলে কর্ণদ্বয়, সেগুলো তাহলে এটাকে একটু অন্য কালার দিই। এই যে এটা হচ্ছে আমার ছেদবিন্দু। এই ছেদবিন্দুটা আমি নির্ণয় করতে পারবো না মধ্যবিন্দুর সূত্র দিয়ে, যেহেতু বললাম যে কি কর্ণদ্বয়ের ছেদবিন্দু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমার এ পরিমাণ আর এ পরিমাণ সমান, সিমিলারলি এ পরিমাণ এবং এ পরিমাণ সমান। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখি এই যে এই দুইটা বিন্দুর মধ্যবিন্দুটা বের করো তো, সি এবং এ এর। এ আর সি হ্যাঁ, এ আর সি এর। ইজি ভাই। 3 -6, -6 সরি, + 3 / 2, তাহলে কত হয়? কত ভাই? -3 / 2, এই যে ভাই, একটা
মাইনাস থ্রি বাই টু। হ্যাঁ, আর ওয়াই এ কত হবে? -9/2 না 1/2 1/2 তাহলে এই যে আমার বি বিন্দু আর ডি বিন্দু, এটার মধ্যবিন্দু একই সমান হবে, তাই না? জি ভাই। তাহলে যদি একই সমান হয়, তাহলে -2 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 ইজিকালস টু কত হবে? কি গপ্প হয়ে গেছে দেখতেছি না। -3/2 হবে, তাই না? তাই equal to 2. Similarly, minus 1 plus y divided by 2. এই যে এটার ক্ষেত্রে দেখো তো, আমার -2 থেকে 3 তে গেছে, এটা কি বাড়ছে নাকি কমছে? 5 পরিমাণ বাড়ছে না? কথা বোঝা যাচ্ছে? জি ভাই, মানে 2 থেকে 3, হ্যাঁ 5 তো বাড়ছে ভাই। বাড়ছে, তাহলে এখানে হচ্ছে -6 আছে, তাহলে 5 বেড়ে কত হবে? এটা -1 হবে, ঠিক আছে? আমরা তখন এটার ক্ষেত্রে মাইনাস করে স্পিড দিছিলাম। অফ হয়েছে একটু আরেকবার দেখুন। আচ্ছা, আমি আবার বলি, তাহলে আমার এখানে ছিল -2, এখানে ছিল 3, তাহলে -2 থেকে এদিকে যেহেতু 3 হচ্ছে, তার মানে কি বাড়তেছে? কত পরিমাণ বাড়ছে? 5 পরিমাণ বাড়ছে। তাহলে আবার আচ্ছা, এখানে জি এটাতে আছে -6, তাহলে এদিক থেকে যখন আমি বামে যাব, আমার কি হবে? এক্স এর স্থানাঙ্ক বাড়বে, তাহলে -6 থেকে 5 বাড়লে কত হয়? -1। আর এটার ক্ষেত্রে ওয়াই এর ক্ষেত্রে ওয়াইটা ঠিক আছে। এখন আমরা যখন এই যে রিটার্নের জন্য করতেছি, রিটার্নের জন্য দেখো তো, আমার যে এ এবং সি এর যেটা মধ্যবিন্দু, বি এবং ডি এর মধ্যবিন্দু সমান। তাহলে আমি প্রথমে এ এবং সি এর মধ্যবিন্দু কত পাইছি? -3,2 এবং হাফ। তাহলে এখান থেকে আমি এক্স এর স্থানাঙ্ক কত পাবো? আচ্ছা দেখো তো, 2 দুই পাশ থেকে কাটা, তাহলে -2 প্লাস এক্স ইকুয়াল টু -3। তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু কত? -1। এই যে এই 2টা ওই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে -3 প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে কত? -1। তাহলে এখানেও আসছে -1, ঠিক আছে? জি ভাই, আমার তো এরকমই আসছে। সিমিলারলি আমি যদি ওয়াই এরটা বের করতে চাই, ওয়াই এর ক্ষেত্রে কি হবে? -1 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে হাফ। তাহলে উভয় পাশ থেকে 2 কাটা, তাহলে ওয়াই ইকুয়াল টু এই -1 ওই পাশে চলে গেলে 2। তাহলে এটাই হচ্ছে আমার যে আনসারটা ছিল, সেটা থেকে মিলে গেছে, ঠিক আছে? তাহলে রিটার্নে আসলে আমি কিভাবে করবো? মধ্যবিন্দু কনসেপ্ট দিয়ে। আর যদি এমসিকিউ তে আসে, সরাসরি হচ্ছে যে কতটুকু বাড়তেছে আর কতটুকু কমতেছে সেটা দিয়ে বের করে ফেলতে পারবো, ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে এতটুকু হচ্ছে আমাদের 3.2 এর। এরপর হচ্ছে 3.3 তে যদি আমরা যাই, তাহলে 3.3 চ্যাপ্টারটা ভাই কি সিকিউ রিলেটেড? সলভের আগে ভাই আমি আপনাকে একটা হ্যাঁ, সিকিউ সলভের আগে আমি আপনাকে একটা সিকিউ করবো, ওইটাও করা যায় ক্লাসে। হ্যাঁ, আমার একটু প্রবলেম ছিল অনেক আগে, এটা আমি এখনো সলভ করি। আচ্ছা ঠিক আছে। তাহলে থ্রি ত্রিভুজ পয়েন্ট সংখ্যা কত হলো? 3.3। হ্যাঁ, 3.3 হচ্ছে এরিয়া, এরিয়া অফ ট্রায়াঙ্গেল। তবে ট্রায়াঙ্গেলও হইতে পারে, অথবা কি হইতে পারে? রেক্টেঙ্গেলও হইতে পারে। আমরা হচ্ছে আপনি প্রথমে, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ছিলেন? না বাংলা মিডিয়াম ছিল। ইংলিশ গুলো জানেন ভাই আপনি? রেক্টেঙ্গেল মানে চতুর্ভুজ না? হ্যাঁ, চতুর্ভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল। তাই আমার এখন প্রশ্ন ভাইয়া, এই ক্ষেত্রফল গুলো আমরা কিভাবে বের করবো? নির্ণায়ক না ভাইয়া আমাদের যে এসএসসি সূত্র যেটা ওইটা? দুইটা দিয়ে করতে পারবে। ভাই আমি তো একটা শিখতেছি, যেটা বললে ভাই প্রশ্ন কোনটা দিয়ে অ্যাপ্লাই করি? আচ্ছা, দেখাচ্ছি। তাহলে প্রথমে হচ্ছে
ত্রিভুজ আঁকলাম। ঠিক আছে, ত্রিভুজের তিনটা শীর্ষ দেওয়া আছে, তিনটা শীর্ষ যদি দেওয়া থাকে আমাকে ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে ক্ষেত্রফলের একটা সূত্র এই পাশে লিখি, হাফ ইন্টু x1 y1 1 x2 y2 1 x3 y3 1। এই নির্ণায়কের মান বের করে সেটার সাথে যদি আমি হাফ গুণ করে দিই তাহলে আমার ক্ষেত্রফল চলে আসবে। এরপর আরেকটা ক্ষেত্রফলের সূত্র আমরা কি শিখছিলাম, যেটা আমাদের 9-10 ছিল, সেটা হচ্ছে হাফ ইন্টু x1 x1 y1 x3 x2 y2 x3 y3 আবার x1 y1। এখান থেকে হচ্ছে আমাদের আর গুণন করে করে আমরা বের করছি। ঠিক আছে, জি ভাইয়া। তাহলে এই একটা ফর্মুলা, এই একটা ফর্মুলা, দুইটাই আমরা ইউজ করতে পারবো। তাহলে এই ফর্মুলাটা ইউজ করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে মেইন জিনিস যেটা মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমাদের বিন্দুগুলো আমরা কিভাবে বসাচ্ছি সেটা। অবশ্যই আমাদের বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে বসাতে হবে। ঘড়ির কাঁটার বিপরীত। দেখো তো আমার এ থেকে আমি, দেখো তো আমার এ বিন্দু ছিল x1 y1, তারপর তারপর বি এ হচ্ছে x2 y2। এখন এ থেকে আমি বি তে আমি কিভাবে যাচ্ছি, এটা ক্লকওয়াইজ যাচ্ছি নাকি অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি? ঘড়ির কাঁটার বিপরীত এন্টি দিকে। ক্লকওয়াইজ না ভাইয়া? হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, কিন্তু আমি যদি এ থেকে এভাবে এদিকে চলে নির্ণয় কেন যেতাম, সেম জিনিসটা নাই? না নির্ণায়কের ক্ষেত্রে এত কিছু ম্যাটার করবে না। এটা হচ্ছে আমি যখন এই ফর্মুলাটা ইউজ করবো তখন। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রেও সেম, চতুর্ভুজের ক্ষেত্রেও সেম। আমার বিন্দুগুলো অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীত দিকে বসাতে হবে। আর যদি না বসাই তাহলে আমার ক্ষেত্রফলের ক্ষেত্রে একটা মডুলাস চিহ্ন আনতে হবে। ঠিক আছে, মনে থাকবে? সবসময় এই জায়গাটাতেই ভুল হয় আসলে। জি ভাইয়া। আচ্ছা, এরপর আরেকটা জিনিস হচ্ছে, আমার তিনটা বিন্দু যদি দেওয়া থাকে, আমাকে যদি বলে যে এই তিনটে বিন্দু সমরেখ কিনা দেখাইতে। তিনটি বিন্দু সমরেখ কিনা। আচ্ছা দেখি বলতো, সমরেখ হলে কোন একটা সরল রেখার ক্ষেত্রফল কি পরিমাণ হয়? সরল রেখার ক্ষেত্রফলের সূত্র কি? সমরেখা তো ক্ষেত্রফল শূন্য হয় না? হ্যাঁ এটাই, তাহলে আমাদের সমরেখা বলতে বোঝাচ্ছে আমাদের এই তিনটা বিন্দু দ্বারা গঠিত যে ক্ষেত্রফল, সে ক্ষেত্রফল কি হবে? শূন্য হবে। তাহলে এটা আমরা কিভাবে করব? আমরা হচ্ছে এই যে নির্ণায়ক যেটা বের করছিলাম, x1 y1 দূরত্ব না? 1 x2 y2 1 এবং x3 y3 1, এই যে নির্ণায়কের মান শূন্য হবে। এটা হচ্ছে আমাদের কি তিনটি বিন্দু সমরেখা হওয়ার শর্ত। ঠিক আছে, আরেকটা শর্ত আমরা কি জানি, তিনটি বিন্দু যদি সমরেখা হয় তাহলে তাদের ঢাল দ্বয়ের মান সমান হয়। ঠিক আছে, জি ভাইয়া, দেখি। ঢাল দ্বয় সমান। তাহলে দুইটা দিয়ে মানে ঢাল আমরা, হ্যাঁ সমান হয় না? হ্যাঁ দুইটা দিয়েই আমরা করতে পারবো। ঢাল দ্বয় সমান এই কন্ডিশন হচ্ছে আমরা কিসে অ্যাপ্লাই করছিলাম, 9-10 অ্যাপ্লাই করছিলাম। তাহলে 9-10 এ মনে ছিল এটা। হ্যাঁ তাহলে, ক্ষেত্রে খুবই ভালো। হ্যাঁ এটা সহজ আছে। তাহলে 3C এর বা 3.3 এর যতগুলো ম্যাথ আছে আমরা আশা করি এগুলো দিয়ে বের করতে পারবো। তাহলে এটা নিয়ে আমরা একটা ম্যাথ করি। যদি আচ্ছা ভাইয়া, xy, হ্যাঁ বলো। তো সরলরেখা তো দুটা সিকিউ দেয় না? সরল রেখা থেকে হ্যালো দুই, ভাইয়া, শুনতেছেন? হ্যালো?
দুইটা দুইটা সিকিউ তো দেয় না, একটা দেয়। মাঝে মাঝে দুইটা দিতে পারে যদি ম্যাট্রিক্স নির্ণায়ক এটা থেকে থেকে দুটো দেওয়া উচিত। হ্যাঁ, চ্যাপ্টারের দৈর্ঘ্য অনুযায়ী তো দেওয়া উচিত, কিন্তু আসলে দেয় না আর কি। কারণ সাধারণত বোর্ডে দেখা যায় যে ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে দুইটা দেয়। যদি কোনো বোর্ডে যদি এমন করে যে ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে দুইটা দিল না, মানে একটা দিল, ম্যাট্রিক্স থেকে একটা, তাহলে স্ট্রেট লাইন থেকে দুইটা, তারপর সার্কেল থেকে একটা, এটা এক ধরনের আচ্ছা, হতে পারে। আবার এমনও হতে পারে যে ম্যাট্রিক্স থেকে দুইটা, স্ট্রেট লাইন থেকে একটা, সার্কেল থেকে একটা। ঠিক আছে? ভাই নেক্সট ক্লাসে ইয়ে শুরু করবেন ভাইয়া, ত্রিকোণমিতি। মানে স্ট্রেট লাইনের পরে জি ভাইয়া, স্টেপ লাইনের পর। স্ট্রেট লাইন আগে শেষ হোক, সিকিউ সলভ করি। স্ট্রেট লাইনের পরে সার্কেলও শেষ করে দেবো, কারণ স্ট্রেট লাইন আর সার্কেল তো সেম টাইপের। এরপর ঠিক আছে ভাই, ত্রিকোণমিতি পড়াবো আর কি। সমস্যা নেই। আচ্ছা, তাহলে যে ম্যাথটা করতেছিলাম এবং 1,1 বিন্দু তিনটি সমরেখা হলে দেখাও যে 4x minus 7y plus 3 equal to 0। তাহলে সমরেখা হওয়ার আমরা শর্ত কি জানি? যে ক্ষেত্রফল এটা তার শূন্য। ক্ষেত্রফল শূন্য। তাহলে x y 1 minus 6 minus 3 1 1 1 1, তাহলে এটা সমান কত আসবে? 0, তাই না? তাহলে এখান থেকে আমরা নির্ণায়কের মান বের করি। x minus 3 minus 3 minus 1 minus y, তাহলে minus 6 minus 1 plus 1 minus 6 plus 3 is equals to 0। তাহলে minus 4x plus 7y minus 3 equal to 0। এখান থেকে সুতরাং 4x minus 7y plus 3 equal to 0, এটা আমাদেরকে দেখাতে বলছি। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে আমাদের যে 3.3 চ্যাপ্টারটা আছে এটাতে মোটামুটি এই রিলেটেড ম্যাথগুলো আছে, ক্ষেত্রফল বের করতে দেয়, অথবা হচ্ছে যে সমরেখা হলে কিছু একটা প্রমাণ করতে দেয় বা দেখাইতে বলে যে এরকম। ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে এরপর হচ্ছে কি আমাদের 3.4, যেটা যে সঞ্চার পথ। সঞ্চার পথ ও এর সমীকরণ। তাহলে প্রথমে হচ্ছে যে আমরা একটু রিক্যাপ করি যে সঞ্চার পথ জিনিসটা কি। মনে আছে সঞ্চার পথের সংজ্ঞা? চলো ভাইয়া, মনে আছে আমার চলমান বিন্দুর স্থানাঙ্ককে সঞ্চার করবো। হ্যাঁ, এটা কোন ধরনের সংজ্ঞা হইলো? চলমান বিন্দু সবার কিছু বলা ছিল ভাইয়া। আমি জানি মেট্রো ধরতে হয়, বিন্দু ধরতে হয়, তারপরে আবার সূত্র দিয়ে যে দুই বিন্দু দূরত্ব দিয়ে করে ফেলতে হয়। এটা তো তুমি সংজ্ঞা হচ্ছে যে বলা মনে নেবে। কিভাবে করতে হয় সেটা বলতেছে আর কি। আচ্ছা, সংজ্ঞাটা একটু হালকা লিখে দিই। সঞ্চার পথ মূলত হচ্ছে কি এক বা একাধিক শর্তানুযায়ী বিন্দুর
সেট। তাহলে নির্দিষ্ট শর্তের আন্ডারে আমাদের কোন একটা বিন্দুর সেটটাই হচ্ছে আমাদের কি সঞ্চার পথ। এরপর হচ্ছে আমাদের সঞ্চার পথের সমীকরণটা কি? সঞ্চার পথের সমীকরণ হচ্ছে কোনো বিন্দুর সঞ্চার পথের ক্ষেত্রে কিছু শর্ত বা শর্তাবলী মধ্যে শর্তাবলী এবং স্থানাঙ্কের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে যদি আমরা সমীকরণ আকারে প্রকাশ করি তাহলে সেই সমীকরণটাকে সঞ্চার পথের সমীকরণ বলে। কি বলছি বুঝছো? জি ভাইয়া, না ভাই, কথা কাটা কেটে আসছে আরেকবার। আচ্ছা, মানে আমার যে এই যে সঞ্চার পথের যে শর্ত, এই শর্তগুলোকে যদি আমরা সমীকরণ আকারে প্রকাশ করি কার সাথে, যে বিন্দুর যে স্থানাঙ্ক, অর্থাৎ সঞ্চার পথে শর্ত সমূহ ও বিন্দুর স্থানাঙ্ক এর মধ্যে বিদ্যমান সম্পর্ককে সমীকরণ আকারে প্রকাশ করলে প্রকাশ এটুকুই লিখলে হবে। আচ্ছা, তাহলে এখানে তো বেসিক বলতে তেমন কিছু নাই, আসলে মূলত এটা কি করতে হবে, আমাদের বিভিন্ন কন্ডিশন দেওয়া থাকবে, ওই কন্ডিশন থেকে আমাদের সমীকরণ বের করতে হবে, এটাই তো, তাই না? আমরা হচ্ছে 9-10 বিভিন্ন জি শর্ত ভাই। শর্ত থেকে সমীকরণ বের করা শিখছি। তাহলে এটার একটা দুটো ম্যাথ করে আমরা হচ্ছে আজকের ক্লাসটা এখানে শেষ করে দিব। ঠিক আছে? ওকে ভাইয়া, আচ্ছা, ঠিক আছে ভাইয়া। তাহলে কোনটা করা যায় দেখি। উম, ঢাকা আসবেন কবে ভাইয়া? ঢাকা তো কালকে আসার কথা, এখন একটু দেখি। কি ট্রেনে আসবেন না বাসে? না, বাসে আসবে। বুয়েটের পরিবেশ তো এখন মনে হয় ভালো না, রাজনীতি এরকম কিছু নাই। হ্যাঁ, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোশ্চেনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। তাহলে এটা দিয়ে হচ্ছে আমরা আজকের ক্লাসটা শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের কি বলছে, দুইটা বিন্দু দিছে, সেই বিন্দুটা থেকে বলছে পি বিন্দুটি এমন ভাবে চলে যেন পি এ ইস টু পিবি সমান কত হয়, 2:3 হয়। তাহলে পি পি বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ বের করতে হবে। ঠিক আছে? জি ভাই, কমপ্লিট থাকতেছে, বোঝাই দিবেন। আচ্ছা, তাহলে একটু চিত্রটা আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে আমার এ বিন্দু, 2,3, আর এটা যদি হয় বি বিন্দু, -1,4। তাহলে এখানে একটা পি বিন্দু ধরে নিব, x, y। তাহলে বলছে পি এ ইস টু পিবি, তাহলে পি এ এতটুকু হচ্ছে আমার 2 অংশ, আর পিবি এটা হচ্ছে আমার 3 অংশ। তাহলে এখান থেকে হচ্ছে আমার এক্স আর ওয়াই বিশিষ্ট একটা সমীকরণ আনতে হবে, সেটাই হবে আমাদের সঞ্চার পথের জি ভাই, সমীকরণ। মধ্যবিন্দু দিয়ে। মধ্যবিন্দু না তো, না না, হবে না ভাই, দুইটি বিন্দু। অন্তর্বিভক্তি, অন্তর্বিভক্তি দিয়ে ভাই। অন্তর্বিভক্তি দিলে তুমি সরাসরি বিন্দুর স্থানাঙ্কই পেয়ে যাবা।
তাই না? বিন্দুটি পেয়ে যদি আবার সমীকরণ বের করে ফেলি কেমনে করবো? সরাসরি তুমি এমনি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দিয়ে চিন্তা করো, তাহলে তোমার পি এ সমান হচ্ছে 2 এবং পি বি এটা সমান হচ্ছে 3। এভাবে করা যায় না? জি ভাই, এভাবে করা যায়। তাহলে পি এ সমান কত আমরা দেখতেছি, দেখো পি এ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এক্স মাইনাস 2 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 স্কোয়ার। তারপর পি বি সমান কত, মাইনাস 1 কমা এক্স স্কোয়ার প্লাস 4 কমা ওয়াই স্কোয়ার। ঠিক না? জি ভাই। তাহলে আমি প্রশ্ন মতে কি জানি, শর্ত মতে, পি এ সমান সমান 2 বা পি এ সমান সমান লিখে দিব। হ্যাঁ ওভাবে করতে পারি, অথবা পি এ ডিভাইডেড বাই পি বি ইকুয়াল টু হচ্ছে কত, 2/3। জি ভাই। তাহলে বাকিটা একটু তুমি নিজে নিজে করো তো এখন দেখি। দুটো সমীকরণ বসাবো। হ্যাঁ, তারপর স্কোয়ার করে দিয়ে দুই পাশ থেকে একটা সমীকরণ নিয়ে আসবা। পারবা না? জি ভাই, পারবো। এখন করে দিব, এখন করে ফেলবো। হ্যাঁ, করে আমাকে আনসার বলো। ভাই দুটো সমীকরণ বের করছে, ওটাকে আলাদা গুণ করে দিব। হ্যাঁ, গুণ করে দাও। করতেছো? জি ভাই, শেষ, প্রায় শেষ। ক্যালকুলেশন মিস্টেক যাতে না হয় একটু কেয়ারফুলি করার চেষ্টা করবা।
অ্যান্সার কত ভাইয়া? এর আনসার আসবে 5x² plus 5y টেন square minus 44x এক্স minus 22y plus 49 is equals to 0. That's answer. জি ভাই করছি বা মিলে নাই ভাইয়া। তাহলে কি করে দিব? না ভাই ক্যালকুলেশন বুঝছি ভাই, আমার মিস্টেক হচ্ছে একটা জায়গায়, ক্যালকুলেশন বুঝছি। তাহলে ওই ক্যালকুলেশন সাথে মিস্টেক ছাড়া বাকি কনসেপ্ট তো আশা করি বুঝা গেছে। ক্যালকুলেশন মিস্টেক প্রচুর হয়, এটা কি করা যায় ভাই? আমার এটার জন্য তুমি সমস্যা হলো এটাই। প্রচুর ম্যাথ করা লাগবে, দরকার হলে বইয়ের যত বেশি ম্যাথ করতে পারো যে কোনো একটা বই ধরে ধরে ম্যাথ করতে থাকো, মানে একই টাইপের কয়েকটা করে করে ম্যাথ করলে ক্যালকুলেশন মিস্টেক একটু কমবে আর কি। এটা ছাড়া আর কোনো আসলে ওয়ে নাই ক্যালকুলেশন মিস্টেক কমানোর। বুঝা ঠিক আছে গেছে? ভাই, আমি ম্যাথটা করে জি ভাই বুঝতে পারছি। তাহলে আজকে আমাদের এতটুকুই থাকুক। নেক্সট দিন ইনশাল্লাহ আমরা আমাদের বাকি যে 3টা চ্যাপ্টার আছে ওগুলো রিভিশন দিয়ে নেক্সট ডে হচ্ছে এরপর আমরা সিকিউ আর এমসিকিউ সলভ করে স্টেট প্ল্যান শেষ করে দেবো। ঠিক আছে।